নমস্কার, শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ। আমি সুচন্দ্রিমা। সংসদে দাঁড়িয়ে নতুন ভারতের ইতিহাসের কথা বলছেন, ভিকটিম কার্ড খেলছেন, বিরোধীরা হিন্দুদের অপমান করেছে। আসলে এক নার্ভাস মোদি আরো স্মার্ট হবার, বা বলা ভালো যাতে স্মার্ট দেখায় তার চেষ্টা করছেন। কিন্তু এটা ভাবার কোনো কারণ নেই যে হাত গুটিয়ে বসে আছেন, বরং উল্টোটা এবারে পাঠ্য বই থেকে বাবরি মসজিদের নামও তুলে দিল বিজেপি সরকার। তারা পরিকল্পনা করেই বাবরি মসজিদ ভেঙেছিল, এবারে তার ইতিহাসও ভুলিয়ে দিতে চায়। আসলে ইতিহাসের বহু পরতে শাসকের ধর্ম শাসকের সায় পেয়েই প্রবল হয়েছে উচ্চবর্ণের হিন্দুরা, বৌদ্ধ, মুন্ডিত মস্তক সন্ন্যাসী, সন্ন্যাসিনীদের ন্যাড়া নেড়ি বলতো, রাস্তা দেখলে ঢিল মারত। তাদের মঠ গুঁড়িয়ে দিয়েছে হিন্দু সম্রাট রাজারা। আবার বৌদ্ধদের হাতে ভাঙা পড়েছে হিন্দু প্রাচীন মন্দির। সে ছিল বৌদ্ধ রাজাদের শাসনকাল। ঠিক তেমনি ইসলামিক শাসনকালে ভাঙা হয়েছে মন্দির, চাপানো হয়েছে জিজিয়া কর, তীর্থ কর, এসব আছে। আবার উল্টো ঘটনাও আছে। না থাকলে তুলসীদাসের রামচরিত মানুষ জলে পড়ে ছাই হয়ে যেত বর্ণ হিন্দুদের আক্রমণের হাত থেকে। তুলসীদাস আর রামচরিত মানুষের পাণ্ডুলিপি বাঁচিয়েছিলেন নবাবের সিপাহীরা। এসব ইতিহাস রয়েছে। ইতিহাসে সেই সামন্ততান্ত্রিক ব্যবস্থা ভেঙে পড়েছে, তার পতনের এটাও অন্যতম কারণ। মানে এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি, ধর্মকে শাসনের হাতিয়ার করাটা এক অন্যতম কারণ ছিল। এক গণতান্ত্রিক কাঠামোতে আজ থেকে 300, 400, 500 বছর আগে কি হয়েছিল তার ইতিহাস জানাতে, বোঝাতে, লেখাতে তো কোনো ভুল নেই। কিন্তু সেদিন মন্দির ভাঙা হয়ে থাকলে আজ সেই মসজিদ ভাঙা হবে। সেদিন মসজিদ ভাঙা হয়ে থাকলে আজ সেটা গুঁড়িয়ে দেওয়া হবে। সেটা তো সভ্য সমাজের, সভ্য রাষ্ট্রের নিয়ম হতেই পারে না। কিন্তু এক বর্বর রাজনৈতিক দল, এই বিজেপি, সকলের চোখের সামনে পরিকল্পনা করে ভেঙেছিল বাবরি মসজিদ। কেন? আমাদের কল্পনার রামচন্দ্র, আমাদের বিশ্বাসের রামচন্দ্র, পুরাণ কথার রামচন্দ্রের জন্ম নাকি ওইখানে হয়েছিল, তাই মসজিদ ভাঙা হলো এবং সুপ্রিম কোর্টের আদেশ অমান্য করেই ভাঙা হলো। 6 ডিসেম্বর 1992 যে ঘটনা ঘটেছিল তা নিয়ে 2টো মামলা হয়েছিল ওই দিনেই। পরে তার রায় দেওয়া হলো। জানা গেল কেউ দোষী নয়, কারোর বিরুদ্ধেই তেমন কোনো প্রমাণ নেই। লাড্ডু বিতরণ হয়েছে, জয় শ্রীরাম ধ্বনি প্রতিধ্বনিত হয়েছে দিক থেকে দিগন্তরে। এবার এই রায় নিয়ে মন্দির তৈরি হয়েছে। এই রায়ের পরে নিশ্চিত স্লোগান উঠেওছে, ये तो पहली झांकी है, काशी मथुरा बाकी है। আইন নাকি আইনের পথেই চলেছে এবং বাম ডান প্রত্যেক দলের নেতারা বলেছেন আদালতের রায় শিরোধার্য। তারা এই রায়কে বড়জোর দুঃখজনক বলেছেন, তার বেশি কিছু নয়। আর দেশের 1/5 মানুষ তাদের গলার স্বর আরো নিচু করেছে। তারা আরো কুঁকড়ে গেছে, তারা আরো বদ্ধ এলাকার মধ্যে ঢুকেছে, ঘেঁটো তৈরি হচ্ছে, তারা থাকবে বিচ্ছিন্ন হয়ে। তাদের কারোর কারোর ক্রোধ কাজে লাগবে সন্ত্রাস ছড়ানোর সংগঠনগুলোর। গোটা দেশ অবাক হয়ে দেখবে যে ঘটনাকে প্রত্যেকে অন্যায় বলছে, আদালত বলছে, আদালত বলেছে এই বাবরি মসজিদ ভাঙাটা বেআইনি ছিল। আদালত একবারের জন্য বলেনি যে কল্পকথার পুরাণের রামচন্দ্র এখানেই জন্মেছিলেন। একবারও এটাও বলেনি যে তারা নিশ্চিত যে এখানে একটা মন্দির ছিল যার ওপরে মসজিদ তৈরি হয়েছে। আসছি বাকি কথা বলতে বিরতির পর, সঙ্গে থাকবেন। বিজেপি নেতারাও ওই মসজিদ ভাঙা নিয়ে কি বলছেন? তারাও কেউ বুক ঠুকে একথা বলেননি যে বেশ করেছি। অটল বিহারী থেকে আডবাণী প্রত্যেকেই এই ঘটনায় নাকি ছিলেন বিচলিত ও দুঃখিত। অন্যায় হয়ে গেল, কিন্তু কেউ শাস্তি পেল না, কাউকে দোষী সাব্যস্ত করা গেল না। একটু
পুরনো পাতাগুলো ঝালিয়ে নি। বাবরের সেনাপতি মীর বাঁকি আনুমানিক 1528-এ বাবরি মসজিদ তৈরি করেছিলেন। সে মসজিদ হিন্দু মন্দির ভেঙে তৈরি হয়েছিল কিনা তার কোনো তথ্য ইতিহাসে নেই। তবে এদেশে বহু মন্দির ভাঙা হয়েছে, বৌদ্ধ মঠ বিহার ভাঙা হয়েছে, মসজিদও ভাঙা হয়েছে। তার উপরে তৈরি হয়েছে অন্য ধর্মের উপাসনালয়। বহু বুদ্ধ বিহার গুঁড়িয়ে দিয়ে তৈরি হয়েছে মন্দির, মন্দির ভেঙে তৈরি হয়েছে মসজিদ। এসব মধ্যযুগীয় ব্যাপার, যেখানে আইনের শাসন মানে ছিল রাজার শাসন। তার ধর্মই ছিল রাজধর্ম। তিনিই আইন, তিনিই বিচারক, তিনিই প্রশাসক, তিনিই অভিযোগ শুনতেন, তিনিই বিচার করতেন। বহু অন্যায়ের সৌধর ওপরে দাঁড়িয়ে থাকা সেই মধ্যযুগীয় রাজতন্ত্র ভেঙে গেছে। রাজছত্র নাহি আর, রণডঙ্কা শব্দ নাহি তোলে। তো সেই মসজিদ তৈরি হবার পরে মানুষজন তাকে বাবরি মসজিদ বলে ডাকা শুরু করে। ওই একই চত্বরে এক মন্দিরও ছিল। 300 বছর ধরে হিন্দুরা পুজো করেছেন, মুসলমানরা ইবাদত করেছেন। 1822 সালে ফৈজাবাদ আদালতে এক মামলা হয়। নির্মোহী আখড়ার করা সেই মামলাতে জানানো হয় যে এই জায়গা তাদের। 1855-তে এই দাবিকে কেন্দ্র করে সাম্প্রদায়িক দাঙ্গা হয়। 1859-এ ব্রিটিশরা এক রেলিং করে দুটো উপাসনা স্থলকে আলাদা করে দেয়। স্বাধীনতার পরে 22শে ডিসেম্বর 1949 রাত 3টের সময় অযোধ্যার আকাশে বিদ্যুৎ চমকালো এবং বিদ্যুতের চেয়েও বেশি বেগে খবর পৌঁছে গেল রামলালা নিজেই অবতীর্ণ হলেন তার জন্মভূমিতে। বাবরি মসজিদকে ঘিরে সেখানকার হিন্দু সাধুদের যে দাবি ছিল তা হয়ে উঠল আরএসএস হিন্দু মহাসভার দাবি। সেই থেকে শুরু মন্দির ওহি বানায়েঙ্গের আন্দোলন। আসল ঘটনা জানার পরের দিনই অযোধ্যা থানার ওসি রামদেও দুবে এফআইআর করলেন যে অভিরাম দাস, রাম সকল দাস আর সুদর্শন দাস এবং আরো কয়েকজন মিলে মসজিদে ঢুকে রামলালার মূর্তি বসায়। মসজিদের গায়ে কিছু আঁকি বুকিও কেটে আসে। সে সময় অযোধ্যায় শহর হাকিম গুরুদত্ত সিং, জেলা হাকিম কে নায়ার, এসপি কৃপাল সিং এবং বিচারক ঠাকুর বীর সিং এরা বৈঠক করেন। রামলালা ভেতরেই থেকে যায়, গ্রেফতার হয় না। দর্শন চলতে থাকে। এই 4 জনের প্রত্যক্ষ সাহায্যেই রামলালার মূর্তি থেকে যায়। পরে আদালতের আদেশে দর্শন বন্ধ হয়। এই অযোধ্যারই শহর হাকিম গুরুদত্ত সিং ছিলেন রাম ভক্ত। বাড়ির নাম দেন রাম ভবন। এনার নাতি বিজেপি নেতা শক্তি সিং, যিনি গুমনামিকে তাঁর বাড়িতে আশ্রয় দিয়েছিলেন এবং এখনো প্রেস মিডিয়াকে ডেকে 23শে জানুয়ারি গুমনামির সমাধিস্থলে ভাষণ দেন। বলেন গুমনামির মতো এক কাপুরুষই নাকি আসলে নেতাজি ছিলেন। আসলে সব গরুরা এক জায়গাতেই এসে মিলে যায়। আদালতে মামলা শুরু হলো আর মসজিদে উপাসনা বন্ধ করলেন মুসলমানরা। আদালত এলাকাটাকে বিতর্কিত বা ডিসপিউটেড বলে ঘোষণা করল। 1980-তে বিশ্ব হিন্দু পরিষদ আন্দোলন শুরু করলো। তাদের দাবি ছিল রামলালার পুজো বন্ধ রাখা যাবে না। 86-তে জেলা আদালতের এক বিচারক রায় দিলেন যে হিন্দুদের জন্য দরজা খুলে দেওয়া উচিত। এদিকে বিজেপি তখন দুটো প্রচারকে তুঙ্গে নিয়ে গেছেন। এক, শাবানো মামলা, তাদের অভিযোগ মুসলিমদের তুষ্ট করার জন্যই রাজীব গান্ধী এই রায় খারিজ করলেন। 2, রাম মন্দির, তাদের দাবি ওই চত্বরে পুজো করতে দিতে হবে। রাজীব গান্ধী এবার হিন্দু তুষ্টিকরণের রাজনীতি করলেন। তিনি মন্দিরের দরজা খুলে দিলেন। এর ফায়দা পেল আরএসএস বিজেপি, যা ছিল কেবল রামলালা দর্শন পুজোর। এবার তার এক ধাপ এগিয়ে মন্দির নির্মাণের স্লোগান তুলল। 90-এ আদবানির রথযাত্রা, যে যাত্রায় সঙ্গী ছিলেন আজকের প্রধানমন্ত্রী। যেখান দিয়ে রথ গেল সেখান নেই দাঙ্গা। মানুষের সমর্থন বাড়ছে, ভোটের মেরুকরণ হচ্ছে।
মুসলমান তুষ্টিকরণের কথা মানুষ বিশ্বাস করছেন, হিন্দু খতরে মে হ্যাঁ মানুষ মেনে নিচ্ছেন। আসছে আর একটা বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। এরপর 1992 কর সেবা সারা দেশ থেকে ইট নিয়ে গেল আরএসএস বিশ্ব হিন্দু পরিষদ, শিবসেনা, বিজেপি। কল্যাণ সিং সরকার আদালতকে জানালেন তারা বাবরি মসজিদের সুরক্ষার দায়িত্ব নিচ্ছেন, কেউ বিতর্কিত জমিতে ঢুকবে না। তারপর ক্যামেরার সামনে, মানুষের চোখের সামনে সকাল 11:30 থেকে বিকেল 5টার মধ্যে ওই সুবিশাল মসজিদের কাঠামো চুরমার করে দিল উন্মত্ত মানুষের দল। চোখের সামনে তা দেখলেন আডবাণী, যোশী, সিংঘল, উমা ভারতীরা। 6 ঘন্টায় ওই বিশাল ইমারত এমনি এমনি ভাঙা সম্ভব নয়, যদি না তার আগাম প্রস্তুতি থাকে, আগাম পরিকল্পনা থাকে। একথা যে কেউ বলবে। সেই সময়কার প্রধানমন্ত্রী নরসিমহা রাও কথা বলেছিলেন সাংবাদিক করণ থাপারকে। উনি না বললেও এটা ছিল জলের মতো পরিষ্কার এক তথ্য, যা আজ আদালত নাকচ করে দিল। আদালত জানালো ওটা ছিল ভিড়ের উন্মত্ততা, সবটাই তাৎক্ষণিক ব্যাপার, কাজেই তার জন্য কাউকে দোষী বলা যায় না, তাদের দোষ প্রমাণও করা যায় না। চোখের বদলে চোখ, এটাই যদি রীতি হয় তাহলে গোটা দুনিয়াটাই একদিন চক্ষুহীন হয়ে যাবে। জাতির পিতা বলেছিলেন। আজ আমরা কোন পথে? 500 বছর আগে কে মন্দির ভেঙেছিল, আজ আমরা তার জবাব চাইছি। এক মিথোলজিক্যাল কল্পকথার নায়কের জন্মভূমি নিয়ে দেশের মানুষ ভাগ হয়ে গেছে। 17% কুঁকড়ে থাকা, পিছিয়ে পড়া মানুষ নাকি দেশের গরিষ্ঠাংশ মানুষের সামনে সবচেয়ে বড় সমস্যা। কোন পথে চলেছি আমরা? আমাদের ঠাকুর বলেছিলেন, অন্ন চাই, প্রাণ চাই, আলো চাই, চাই মুক্ত বায়ু, চাই বল, চাই স্বাস্থ্য, আনন্দ উজ্জ্বল পরমায়ু। আমরা আজ কি চাইছি? আমাদের সমাজ কি চাইছে? রাষ্ট্র কি চায়? সভ্যতা পিছলে ধ্বংস হয়, আবার নতুন সভ্যতা গড়ে ওঠে। বহু হাজার বছর পর কোনো সুসভ্য মানুষ হাহা করে হাসবে অযোধ্যা রায়ের পাঠোদ্ধার করে। না, মহামান্য বিচারপতি, আপনার রায়ের কোনো সমালোচনা আমি করছি না, করবই বা কি করে? হাহা করে হাসছে তো 1000 বছর পরে জন্ম নেওয়া নতুন সভ্যতার এক মানুষ। তার সহজ প্রশ্ন, তার একটাই প্রশ্ন, এই বিচারের প্রহসনের কি খুব দরকার ছিল? কিন্তু মানুষ সবার ঊর্ধ্বে, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। অযোধ্যায় মানুষ হারিয়ে দিয়েছে বিজেপিকে, কন্যাকুমারিকার মানুষ হারিয়েছে বিজেপিকে, কালীঘাটের মানুষ হারিয়েছে বিজেপিকে। মানুষ ধর্মকে তার ব্যক্তিগত পরিসরেই রাখতে পছন্দ করে। ধর্ম নিয়ে মানুষকে বিভাজন করার পলিসি তো ছিল ইংরেজদের, ফেল করেছে। আজ আরেকবার মানুষ রুখে দাঁড়ালো সাম্প্রদায়িক বিভাজনের বিরুদ্ধে। তাই ভয় পেয়ে এবার ইতিহাস ভোলাতে চায় আরএসএস, বিজেপি। একমুখে সংসদে প্রধানমন্ত্রী বিকাশ আর উন্নয়নের কথা বলছেন, অন্যদিকে ইতিহাস মুছে ফেলতে চাইছেন। ইতিহাস মানুষ লেখে, ইতিহাস মানুষ ভোলে না। আজ এ পর্যন্তই। শুভরাত্রি।